তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা মাঠের মাঝখানে মেলা দেখতে। গ্রামের মধ্যে অন্ধকার ঘুটঘুটে রাস্তা দেখতেই পাচ্ছ, শুধু ক্যামেরার লাইটে মুখগুলো দেখা যাচ্ছে। রুকো যারা, সবার করো। সঙ্গী সাথীরা রয়েছে, ম্যাডাম সঙ্গে আছে, আরো বন্ধুরা পিছনে আছে। এই যে ঠাকুমা, পিছনে আরো লোক আছে। এই যে ম্যাডাম, ম্যাডামের সঙ্গে আরেকজন। অন্ধকার রাস্তায় কি দেখা যাচ্ছে না, এই যে আমার মুখ পরিষ্কার জল জল করছে এখানে। এখানে একটা দুটো বাড়িতে লাইট জ্বলছে, এছাড়া আর কোনো লাইট নেই এখানে। রাস্তা দেখা যাচ্ছে না, এমনই অবস্থা। কিছু দেখতে পাচ্ছি না, চাঁদের আলোটাও দেখা যাচ্ছে না। এখানে আরো দুজন আছে আমাদের সঙ্গে, ওরা একটু আগে এগিয়ে গেছে তাই দেখতে পাচ্ছি না। এই যে রাকেশ, সঙ্গে আমাদের আরো এক ভাই আছে, আগিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে আমাদের শান্তনুদাকে দেখিছো? একদম শান্তনুদা, এই যে শান্তনুদা ক্যামেরা আসো একটুখানি, আসো না। চলো চলো, রাস্তা অন্ধকার দেখা যাচ্ছে না গাইস, অন্ধকার দেখা যাচ্ছে না গাইস, সবারই একই অবস্থা। একটু সরকারকে বলে কিনা লাইট ওয়াইট ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কালকে সকালে ফোন করছি, এখন করবো না, বেকার রাতে ঘুমাচ্ছে। ঠিক আছে? কি রে ভাই, কোথায় কোথায় সব আটকে যাচ্ছে। গাইস একটু রাস্তার মধ্যে ডাল ডাল চলে এসেছিল, ওই জন্য দেখতে পাইনি ব্যাপারটা। দেখে নিচ্ছি বা তুমি ব্যাপারটা কি হচ্ছে। হ্যাঁ দেখে নিচ্ছি, চলো আমরা এগোই। সামনে আরো দুজন আছে, তাদেরকে একটু দেখাই। সামনে দুজন ভাই বোন হাত ধরে এগোচ্ছে, একটু একবার দেখি নাও। আরে ভাই বোন, আমাদের বাড়ির আমাদেরকে ছোট গিন্নি, ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। তোমরা চলে আসো সবাই। এই যে চলে এসছে দুজন আরো, সঙ্গে আরেকজন। বলবে কিন্তু তাহলে তুমি চিৎকার হয়ে যাও, নাহলে হঠাৎ দেখো তুমি হঠাৎ ঠিক আছে, এই আমাদের টিম ঘুরতে যাওয়ার। রাস্তা পাবো না, ঘুরঘুটে অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় হোঁচট খাচ্ছি, কত কষ্ট করে স্ট্রাগল করে যাচ্ছি যে একটু মেলা দেখার জন্য, সেটা বোঝাই যাচ্ছে না। ও এইখানে এসে একটা রাস্তায় আলো পেয়েছি, বাকি আর কোথাও আলো নেই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তো আমরা চলে এসেছি এখন আপাতত মেলার কাছাকাছি। অন্ধকার রাস্তা টপকে বাঁশবাগানের ফাঁকা থেকে এইখান থেকে মেলার আলো শুরু হচ্ছে। এই যে সবাই যাচ্ছে আমাদের পুরো গ্রুপটা রাস্তা থেকে, এইখান থেকে মেলা লাইট দিয়েছে, সেই লাইট আলোয় আমরা পথ চলছি এখন। এতক্ষণ অন্ধকারে আন্দাজে আন্দাজে হেঁটে এসেছি। মিউজিকটাও শোনা যাচ্ছে এখান থেকে, প্রচণ্ড প্রবল বেগে এখানে মিউজিক চলছে, মনে হচ্ছে যাত্রা বা নাটক কিছু একটা হচ্ছে হয়তো। এখনো আমাদের এই মাঠটা পুরো টপকাতে হবে। ওই যে মেলা, ওই মাঠে মেলা হচ্ছে। এই রাস্তাটা এখন আমাদের টপকাতে হবে, পুরো গ্রুপটাই মাঠের মাঝখান থেকে হেঁটে হেঁটে যাবো এখন। চলেছি মেলার কাদা কাদা মাঠের মাঝখান থেকে এই রাস্তা। সে কালু চলে এসছে আমাদের সাথে। গ্রামের দিকে এই ধরনের মাইকগুলো খুব কাজ দেয়, দূর দিশান্ত পর্যন্ত আওয়াজটাকে পাঠানোর জন্য এই ধরনের মাইক লাগানো হয়। এটা মেলার পিছন দিক, আমরা পিছন দিক থেকে এন্ট্রি করছি।
কিছুক্ষণ পরে তোমাদের সামনের গেটটা দেখাবো। খুব মজা। এখন এখান থেকে প্রবেশ করছি, দেখছি এটা কি। মেলায় এসেই দেখলাম একটা এরকম জায়গা, এখান থেকে ঢুকে পড়ছি। আচ্ছা, এখানে ক্রিসমাস ডে সব কিছু সাজানো হয়েছে, সুন্দর করে সাজায় যে ক্রিসমাস ডে জিজাসের এটা। তো বাকি এখান থেকে আমরা যাবো এখন ভিতরের দিকে। ও এই সাইড থেকে আউট সাইড, এখান থেকে বেরিয়ে যেতে হয়। এখানে একটা ছোট নার্সারি আছে, নার্সারিটা অনেক গাছ রেখেছে যেগুলো বিক্রি হচ্ছে। ছোটো ছোটো গোলাপ চারা, বিভিন্ন রকম গাছ। হ্যাঁ, তুলো 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 তুলো। একটা বড় প্লাস্টিক দেয় এক জায়গা করে নাকি দিয়ে যাবে। মেলার এই সাইডটা ছিল বাচ্চাদের খেলাধুলোর জায়গা, যে সাইডে একটা মেলাতে বাচ্চাদের যত রকম খেলাধুলোর জায়গা হয় সেই সমস্ত খেলাধুলোর জিনিসগুলো ছিল একটা সাইডে। ইচ্ছা হচ্ছিল নিজেও একটু খেলি গিয়ে বাচ্চাদের সাথে, এই বাইকগুলো একটু চড়ি, কিন্তু বয়সের দিকে তাকিয়ে সেগুলো আর হলো না। নিজের মনের মধ্যে পাথর বেঁধে রেখে চুপচাপ থাকতে হলো বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। এই সব কথা শোনার পর আমি আমার চিন্তা বন্ধ করে একটু এগিয়ে গিয়ে মিসেসকে বললাম, তুমি কি এগুলো চড়তে চাও? মিসেস আমার কথা শোনার পরে বলল যে না, আমি এই ধরনের কোন রকম এন্টারটেনমেন্ট চাই না। অবশেষে আমাদের মাঝে উপস্থিত থাকা এক সাহসী বীরপুরুষ সবাইকে কনভিন্স করানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হওয়ার পর সে সিদ্ধান্ত নিল যে কিছুক্ষণ মেলা ঘোরার পর সে একাই চড়বে এই নাগরদোলা। চালু শুরু আরম্ভ আছে, সবার সঙ্গে সঙ্গে দেখতে পাবে, কোনো সময় টাইম লাগে না। রানিং প্রোগ্রাম যখনই যাবে তখনই দেখতে পাবে সেই চূড়ামেটা গঙ্গায় চলবে। এরপর আমরা মেলার খাবারের চেহারাগুলো দেখে একটু দূরে চলে গেলাম এবং মেলা থেকে একটু বাইরে বেরিয়ে গেলাম দীর্ঘ নিঃশ্বাস নেব বলে, কারণ মেলায় এত লোক ছিল যে সেখানে বড্ড গরম। এরপর আমরা হাওড়া ব্রিজ টপকে চলে গেলাম মেন রাস্তায়। মেন রাস্তার দিকে গিয়েই জানতে পারলাম যে সামনে একটা বড় চার্চ আছে এবং চার্চটাকে এই মেলা উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তাই আমরা লোকজনের ভিড়টাকে ঠেলে এই গরমের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে আমরা এগিয়ে চললাম সেই রাস্তা দিয়ে সামনের দিকে যাওয়ার জন্য এবং চলে গেলাম সেই চার্চের খোঁজে। জানি না এখান থেকে কতটা দূর, মনে তো হলো বেশ খানিকটা হাঁটতে হবে। তাই আস্তে আস্তে সব লোকজন ব্যাটালিয়নকে নিয়ে আমরা হাঁটতে শুরু করলাম রাস্তার দিকে এবং এই ভদ্রলোক সামনে ধোঁয়া উড়িয়ে দিচ্ছিল যাতে আমার ক্যামেরাটা আবছা হয়ে যায়, রাস্তাটা বোঝা না যায়। কিন্তু তারপরেও আমি আমার ক্যামেরার ফোকাসটাকে সোজা রেখে হেঁটে চললাম সেই চার্চের দিকে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি চার্চের কাছে। এই হলো চার্চের গেট এবং
এই হলো চার্চ, যেটাকে 25শে ডিসেম্বরের জন্য খুব বড় দিনের জন্য সাজানো হয়েছে। এই হলো চার্চের গেট, গেটটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে এরা। এই সবাই ঢুকে যাচ্ছে ভেতরে এখান থেকে। তো এদের সঙ্গে আমিও ঢুকে পড়ি। চার্চটাকে খুব সুন্দর সাজিয়েছে। আমারও মেরেছে। আগে চার্চটাকে দেখি, দেখা যাক চার্চের ভিতরটা কেমন করে সাজিয়েছে। গেটের সামনেটা এভাবে সাজানো, গেটের সামনে একটা স্ট্যাচু আছে। এই হলো চার্চ, চার্চের ভিতরটাকে এত সুন্দর সাজানো হয়েছে দেখার মতো। এই হলো চার্চের ফ্রন্ট, এখানে যীশু খ্রিস্টের জন্মের একটা ছবি দিয়ে সাজিয়েছে। সবাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে ছবি তুলবে বলে। এখানে ফটোশ্যুট চলছে। তো এখন আমরা বেরিয়ে যাব এই সাইডটা দেখতে, এই সাইডটায় কী আছে। সাইডেও একটা সুন্দর সাজানো জায়গা রয়েছে, যেখানে কিছু গাছপালা দিয়ে সাজায়। আগের বছর যেটা দেখেছিলাম, এবছরও আশা করি ঠিক একই রকমভাবে সাজিয়েছে। এবছর অতিরিক্ত একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। সাবান জলের একটা ফোয়ারা, এবং পিছনে যীশু খ্রিস্টের বাড়ির একটা ছবি। তো এরপরে আমরা আবার ফিরে আসলাম মেলায়। মেলায় এসে এই গেটের সামনে দাঁড়িয়ে, ব্রিজটার উপরে, সেই হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে আবার একটু আলোচনা করলাম যে আমরা এবার কোন দিকে যাব, কী কী খাবার খাবো, এবং কাদের সাথে আমরা মেলামেশা করব, কোন দিকে ভয়ানক এরিয়া, কোন দিকে সুস্থ স্বাভাবিক এরিয়া। এবং আলোচনার মাধ্যমে আমরা মেলার মাঝখান থেকে ধীরে ধীরে এগিয়ে চললাম খাবারের দোকানের উদ্দেশ্যে, যে কোন কোন খাবারের দোকান আমাদের ব্যাটালিয়ানদের পছন্দ এবং কোন কোন খাবারের দোকানে আমরা দাঁড়িয়ে একটু খেতে পারি। যদিও আমাদের ব্যাটালিয়ানে মহিলা সমিতি বেশি থাকার কারণে সমস্ত দোকানদাররাই আমাদেরকে আহ্বান জানাচ্ছিল, কিন্তু আমরা কোনো দিকেই না তাকিয়ে সুন্দর সুন্দর দোকানের দিকে আমরাই নজর দিয়ে সেখান থেকে এড়িয়ে চলে যাচ্ছিলাম,
কারণ সমস্ত খাবার খাওয়া আমাদের দ্বারা সম্ভব না, তাতে আমাদের পেট খারাপ হয়ে যেতে পারে এবং আমরা অসুস্থ হয়ে যেতে পারি। খরচা বলে ফুচকা দোকানই দেখাচ্ছে না। এখানে কিছু পর্দা হ্যান্ডলুমের কাজের কিছু জিনিস পাওয়া যাচ্ছে, যেগুলো শীতকালে সচরাচর অনেক মেলাতেই বসে। এই ধরনের ব্ল্যাঙ্কেট বা মশারি, কার্পেট, এখন আমরা ঘুরে চলে এসেছি ফুচকা খেতে, ফুচকার দোকানে। আর মাঠের মাঝখানে এখানে করে ফুচকা বিক্রি হচ্ছে। ফুচকা খেতে সবাই লাইন দিয়েছে, এই যে দোকানদার সবাই দাঁড়িয়ে পড়েছে ঘিরে ফুচকা খাওয়ার জন্য। আর চোখে দেখা জিনিস আর ঘরের ভিতরে যারা ঘরের ভিতরে প্রবেশ করে আছে অপরাধিক আউটলেট আছে, আস্তে আস্তে বাইরে আসবেন। ঘরের ভিতরে সত্যি এগিয়ে এসে বাড়ি যে কোম্পানি বিবরণ করেছিল, বাড়ি যে কোম্পানি ব্যানার লাগিয়েছি, ব্যানারে বড় বড় বাংলা ভাষায় কোম্পানি লিখেছে, বড় বড় বাংলা ভাষায় কোম্পানি বিবরণ লিখেছে। সামনে এগিয়ে এসে আগে বিবরণটি করবেন।
এরপর আমরা চলে এসেছিলাম আবার সেই নাগরদোলার কাছে, যেখানে সেই সাহসী পুরুষ একাই চড়বে বলে ঠিক করেছিল, কিন্তু এখানে আরও দু একজন ক্যান্ডিডেট পেয়ে যেতে সাহসটা আরও বেড়ে গেল। এবং তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার পরে এরা ভিতরে ঢুকে গেল। তারপর এরা বসে পড়লো উড়ন্ত ঝুড়ির ঝুলন্ত ঝোলায়। এরপর যখন একটু একটু করে এই ঝুড়িটি দ্রুতগামীতে দৌড়াতে থাকলো, তখনই শুরু হয়ে গেল সবার চিৎকার, সবার আর্তনাদ শুনে আমরা নিচ থেকেই মজা নিতে শুরু করলাম। এরপর সেই সাহসী জুটিটা চলে গেল আবার সেকেন্ড রাইডিংয়ে, যেখানে তেল ছাড়া গাড়িগুলো একে অপরের সাথে ধাক্কা মারার চেষ্টা করছে, অথচ পারছে না। এইভাবেই মেলার দ্বিতীয় পর্ব শেষ করে আমরা ধীরে ধীরে এগোবো বাড়ির রাস্তায়। অন্ধকার রাস্তা দিয়ে আবার যেতে হবে ভেবেই আমাদের প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু সেই সমস্ত ভয় আমরা অতিক্রম করে এগিয়ে যাব বাড়ির দিকে। A few moments later. ফাইনালি আমরা মেলা শেষ করে বাড়ির দিকে ফিরছি। কুটকুটে অন্ধকার হয়ে গেছে, প্রায় রাত 12টা। দূরে এখনো লাইট জ্বলছে দু একটা, এরপরে আরো অন্ধকার রাস্তা আসবে। কুয়াশা পড়ে গেছে অনেক, চারিদিকে কুয়াশায় অতিরিক্ত ঠান্ডা। A few moments later. বন্ধুরা, সকাল সকাল আমরা চলে যাচ্ছি পানের বরজ দেখতে। কাল বলেছিলাম এখানে ভালোভাবে বেশ সুন্দর একটা পরিবেশ পান চাষ করার। সেই পান কেমনভাবে চাষ হয়, এই যে ঘরের ঢাকা, যে ঘরের ভিতরে কেমনভাবে পানের গাছগুলো হয় এবং কি করে কেমন দেখতে লাগে, সেগুলো একটু দেখাই তোমাদের। যদিও এখানে অনেক নিয়ম আছে পানের বরজে ঢোকার, বাসি কাপড়ে ঢোকা যায় না, অনেক অনেক নিয়ম আছে। তো সকালবেলা সেসব পূর্ণ করে মোটামুটি একটা ফ্রেশ কাপড় জামা পরে এসেছি। দেখি এখন কোন পানের বরজে ঢুকতে পারি, কে পানের বরজে ঢুকতে দেয় আমাদেরকে জানি না, তো দেখি কে ঢুকতে দেয়। এই সেই পানের বরজ, পানের বরজে এটাতে আমরা ঢোকার চেষ্টা করব। দেখি এখন এখান থেকে ঢোকা যায় কিনা। এই হলো পানের বরজ, এইরকমভাবে গোছানো থাকে এবং এইখানে এই যে গেট, এই গেটটা থেকে ঢুকতে হয়। এই যে ভিতরে অফুরন্ত পান হয়ে আছে। এই যে এইরকমই সুন্দর করে পান গাছগুলোকে চাষ করা হয়, কাঠি দিয়ে মেনটেন করতে হয়। ভিতরে গাছ লম্বা হয়ে যাওয়ার পরে গোড়া থেকে এইভাবে তুলতে হয় এবং উপরের দিকের এই যে পাতাগুলো, এগুলো সময় সময় ভেঙে নেওয়া হয়
এবং সেই পাতাগুলোকে তারপরে মার্কেটে বিক্রি করে দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই যে লাইন বাই লাইন এই পানগুলো এইভাবে চাষ হয়। ভিতরটায় পুরো এরকম রাস্তা করে দেওয়া আছে, লোক যাতায়াতের জন্য এইভাবে পথ করে দিয়ে রাখে। এদিকেও পাটে পাটে করা। তো এখন আমরা পানের বরজ থেকে বেরিয়ে এসেছি। ভেবেছিলাম একটু এই দিকটায় যাব, কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে যে এখানে জল নেই, আর দেখার মতো কিছু নেই। এই জায়গাটা হলো যে এখানে ডায়মন্ডের যে নদীটা আছে সেই নদীর শাখা একটা এখানে ঢুকেছে, যেটাকে এখানে লোকজন সবাই খাল নামে জানে, খাল হিসাবেই বলে। তো এটা বেশ অনেকটা চওড়া এবং বড়, কিন্তু এতে এখন আপাতত জল নেই, জল শুকিয়ে একদম হয়ে গেছে। এটাতে জোয়ার ভাটা হয়, কিন্তু জোয়ার ভাটা হলেও এখন এখানে জল কম, তাই আর গেলাম না এই দিকটায়। তো এখান থেকে এখন আমরা বাড়ির দিকে যাব। আবার যাওয়ার পথে এখানে দুটো অতীতের জিনিস দেখানো যায়। সেটা হলো যে গ্রাম বাংলায় এখনো পর্যন্ত সমস্ত প্রায় পাকা বাড়ি তৈরি হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো মাটির বাড়ি রয়ে গেছে। দু একজন এখনো সেই মাটির বাড়ি রেখেছে স্মৃতি হিসাবে, অথবা অনেকের ভালো লাগে তাই। এখানেও তেমন একটা মাটির বাড়ি এখনো রয়ে গেছে। এখানের অর্ধেকটা পোর্শন এবং এই ঘরটা পুরোটাই মাটির ঘর। আগে প্রায় গ্রামের দিকে গেলেই সচরাচর এই ধরনের বাড়ি সবার দেখা যেত, কিন্তু এখন আর এই ধরনের বাড়িগুলো দেখা যায় না। এখানে আরো অনেক পানের বরজ আছে, কিন্তু সমস্ত বরজে ঢোকা সম্ভব না। এবং এইখানে একটা অনেক বড় পানের বরজ আছে, যেখানে বেশ কিছু লোক কাজ করছে। পান গাছগুলোকে যে খড় দিয়ে বাইরের দিক থেকে ঢেকে দিতে হয়, সেই ঢেকে দেওয়ার কাজটাই করছে এরা। এরপর বিকেলের ট্রেনে আমরা সবাই যে যার মতো বাড়ি চলে গেলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, গ্রাম বাংলার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।